দর্শক, থ্রেড পাইপ লেট এডিশনে আপনাদের স্বাগতম। আপনাদের সাথে আছি আমি সাইফুল হুদা। লেট এডিশনের আজকের বিষয় সালাউদ্দিনের ফেরা এবং কিছু প্রশ্ন। আর এই জন্য আমার সঙ্গে স্টুডিওতে আছেন পিএসসির সাবেক চেয়ারম্যান ও সাবেক মন্ত্রিপরিষদ সচিব জনাব ডক্টর সাদাত হোসেন এবং দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক জনাব নাইম নিজাম। আপনাদের স্বাগতম জানাচ্ছি আমাদের স্টুডিওতে। ডক্টর সাদাত, 2 মাস ধরে নিখোঁজ ছিলেন বিএনপি জয়েন্ট সেক্রেটারি সালাউদ্দিন আহমেদ। অনেক জল্পনা কল্পনা হয়েছে, এর মধ্যে অনেক গল্প বানানো হচ্ছে, অনেকে দোষারোপ করেছে। কি মনে হয় সালাউদ্দিন আহমেদকে কিভাবে পৌঁছালেন উনি ভারতের শিলংয়ে? কি হতে পারে? জনাব হুদা, এই ধরনের কেস তো আগেও হয়েছে, গুম হয়েছে, তারপর আবার ফেরত আসছে, বিভিন্ন জায়গায় তাদেরকে পাওয়া গেছে। আবার কিছু কিছু দুর্ভাগ্য যাদের বা দুর্ভাগা যারা, তারা আর ফেরত আসে নাই। তো এটা তো আসলে একটা জটিল এবং স্পর্শকাতর বিষয়। এবং এই ধরনের ক্ষেত্রে আমরা যেটা দেখেছি, মিডিয়াও 2-1 দিন খুব সোচ্চার থেকেছে, খুব সরব থেকেছে, তারপর দেখা গেছে যে এটা কিছুটা আস্তে আস্তে স্তিমিত হয়ে গেছে। তো এরকম একটা স্পর্শকাতর এবং জটিল বিষয়ে আপনি আমাদের মতো নিরীহ বয়ান শিল্পীদেরকে কেন বিব্রত করছেন? এসব প্রশ্ন উত্তর দেওয়া তো আমাদের পক্ষে খুব ডিফিকাল্ট। আসলে আমরা যেটা করি সেটা হলো সব মিডিয়া এবং বিশেষ করে খবর কাগজ, অনেকগুলি খবর কাগজ পড়লে, বাংলাদেশের খবর কাগজের একটা গুণ হলো অনেকগুলি খবর কাগজ পড়লে আপনি কিন্তু ভিতরের অনেক খবর পেয়ে যান এবং সেগুলিকে গুছিয়ে নিয়ে আমরা কথা বলি। তো এটা তো মাত্র আজকে একদিন গিয়েছে। আমরা যেটা দেখেছি বিভিন্ন খবর কাগজ পড়ে, আজকে উনি কোথায় তাকে পাওয়া গেছে সেই সব জায়গার বর্ণনা এবং সে কোথায় আছে সেই বর্ণনাটা এক্স্যাক্টলি দিয়েছে। এটা এখন কি হয়েছে, যে প্রশ্ন আপনি আমাকে করেছেন, এটার উত্তর দিতে হলে আসলে আপনাকে সায়েন্টিফিক অনুযায়ী প্রথমে সালাউদ্দিনের বক্তব্য শুনতে হবে, যে সালাউদ্দিন নিজে কি বলে। সেই কথা কিন্তু এখনও ওইভাবে আসে নাই। সে শুধু বলছে যে আমাকে কে বা কারা এখানে রেখে গেছে, আমি এখানে আছি, আমি আর কিছু জানি না, গুম হওয়ার পরে। কিন্তু এগুলি আরও পরবর্তীকালে আস্তে আস্তে হয়তো আরও কিছু কথা বলবে, কারণ সে অনেক দিন, যেহেতু 62 দিন বোধহয় অবস্থায় ছিল, তখন অল্প অল্প কথার থেকে যদি কিছু খবর আসে, আর আমরা পত্রিকার খবরগুলিকে আর একটু টেনে আর একটু বাঁকিয়ে নিয়ে দেখতে চেষ্টা করব যে কোনো পাওয়া যায় কি না। যেমন আমরা সাগরুনির ক্ষেত্রে ডিটেইল এখনও যাই না, বুঝি না, কারণ ব্যাপারটা একটু কমপ্লিকেটেড হয়ে গেছে। যদি কমপ্লিকেটেড না হয় তাহলে পারা যাবে। এখন বড় সালাউদ্দিন আপনার বেঁচে আছে এবং সালাউদ্দিন একটা হসপিটালে আছে এবং উনি বর্ডার ক্রস করেছেন। তো এইটা হয়তো আমাদের সাধারণ মানে বর্ডার ক্রস করলো কেমনে, এটা এই পর্যন্ত আজকে, এর বেশি খুব বেশি বলা যাবে না, অন্যান্য ইস্যু হয়তো বলা যাবে। বর্ডার ক্রস করার প্রসঙ্গে আবার আসবো আপনার কাছে। জনাব নাইম নিজাম, আপনার তো রিপোর্টাররা অনেক তথ্য দিয়েছে অলরেডি আপনার কাছে। কি হতে পারে, মানে পুরো ঘটনাটা কিছুটা কি পাওয়া গেছে? না, কিছুটা পাওয়াটা বা না পাওয়াটা, এটা আমি যতই বলি না কেন, সালাউদ্দিন যে পর্যন্ত পরিষ্কার না করবেন অনেক কিছু স্পষ্ট হবে না। এখন শিলং যে জায়গাটিকে সালাউদ্দিন আটক হলেন, অথবা পুলিশ তাকে শনাক্ত করলো, অথবা হাসপাতাল যাওয়ার পর তিনি বাংলাদেশে তার স্ত্রীর সঙ্গে কথা বলার পর যেই অবস্থানটা পরিষ্কার হলো, সম্পূর্ণ একটার সাথে একটা মিলালেও আমরা সব কিছু এত সহজে বের করাটা কঠিন হবে। আমি শিলংয়ের একজন সাংবাদিকের সঙ্গে কথা বলেছিলাম, তিনি সেখানকার সেই সাংবাদিকটি আমাকে জানালেন যে প্রথমত সালাউদ্দিন সাহেব যেখানে গেলেন সেটা কিন্তু বর্ডার থেকে অনেক ভিতরে, অলমোস্ট 70 কিলোমিটার। 70 কিলোমিটার এতটা ডিস্টেন্স, এটা তো সহজ একটা বিষয় না যে আপনি সীমান্তটা অতিক্রম করলেন অবৈধভাবে, পাহাড়ি এলাকা পুরোটাই, এবং অবৈধভাবে ভিতরে প্রবেশ করে ফেললেন। তারপরে হয়তো 1-2 কিলোমিটার ঠিক আছে, সে যানবাহন ইউজ করছে না। হ্যাঁ, যানবাহন, এটাই তো, যানবাহন তো ইউজ না হলে তো 70 কিলোমিটার যাওয়া অসম্ভব। একটা খুব বেশি যানবাহন হলেও দাউকি থেকে আপ টু শিলং ভিজিলেন্সটা খুব বেশি, খুব বেশি। এবং দাউকি থেকে অনেক দূরত্ব, তারপর উঁচু নিচু ওই এলাকাটা পাহাড়ি এলাকা পুরোটাই। এরকম একটা এলাকাতে মানে তার পকেটে তখন কোনো মানি ব্যাগ নেই, কোনো টাকা নেই, পয়সা নেই, ছোট্ট একটা ব্যাগ হাতে।
ছোট্ট একটা ব্যাগ হাতে যখন তাকে সন্দেহজনক ঘোরাফেরা করতে দেখা গেল, স্থানীয় মানুষ খবর দিল পুলিশে। পুলিশ বলল যে এসে তখন আটক করলো। তিনি বললেন যে আমি বাংলাদেশের একজন সাবেক মিনিস্টার এবং আমি একজন ফর্মার মেম্বার অফ পার্লামেন্ট। তো এটা কোন এলাকা পুরোপুরি বোঝার পরে তখন পুলিশ তাকে বক্তব্যের মধ্যে মনে করলো যে কি সাবেক মন্ত্রী দাবি করছে, সবাই তো এরকমই দাবি করে। মানে যারা একটু বেসামাল হলে বা অন্যরকম একটা অবস্থা হলে তারা তাকে প্রথম মানসিক হাসপাতালে পাঠালেন এবং সেখান থেকেই তিনি তার বাড়িতে যখন যোগাযোগ করলেন তখন আবিষ্কার হলো আসলে তিনিই সালাউদ্দিন। এবং তারপর তাকে সে হসপিটাল থেকে আর মানসিক হাসপাতাল রাখলো না, দেখলো যে না, লোকটা তো মানসিক রোগী নন। তখন তাকে স্বাভাবিক প্রক্রিয়ার জন্য শিলংয়ের যে সিভিল হসপিটাল সেখানে পাঠিয়ে দেওয়া হলো এবং সে হসপিটালে যাওয়ার পর তিনি একটা ট্রিটমেন্ট নিলেন, পরীক্ষা নিরীক্ষা করলেন এবং তার শারীরিক অন্য অবস্থানগুলোর পরে এখন তাকে যে বিষয়টি হলো, এখন তাকে মোকাবেলা করতে হবে সেখানকার অবৈধভাবে প্রবেশের বিষয়টি, অথবা তিনি কি করে গেলেন সেটা হয়তো যতই এখন ব্যাখ্যা দেন, আইনগত ব্যাখ্যাটা তিনি আরও ভালো বলতে পারবেন। এখানে আমাদের ডক্টর সাদাত হোসাইন অনেক ভালো বলতে পারবেন, কিন্তু আইনগত বিধি অনুযায়ী মানে বাহ্যিকটা আমি বলছি, মানে ইন্টারনাল পার্টটুকু অনেক, এটা তো অবৈধভাবে প্রবেশ করুক আর যেই প্রক্রিয়ার মধ্যে দিয়ে প্রবেশ করুক, এটা সীমান্তে যাওয়ার পর সেখানকার আইনগত অবস্থানে মোকাবেলা করার পর তারপর তিনি বাংলাদেশে আসতে পারবেন। বাংলাদেশে আসার পর তাকে আরেকটা যেটা ঘটবে, তিনি কিন্তু এখানে অনেকগুলো মামলার আসামি, আরেক দফা তাকে এখানেও মানে আদালতের মুখোমুখি হতে হবে। তো এই দুটি অংশ মিলে আমার কাছে মনে হয় সালাউদ্দিন যখন মিডিয়ার মুখোমুখি হবেন কিংবা বাংলাদেশে ফেরত আসবেন বা ওখানেও সমস্ত মিডিয়াগুলো তার সঙ্গে যখন কথা বলবে, তিনি কতটা বলবেন কতটা বলবেন না, আসল রহস্য তখন বের হবে। আমরা হয়তো অনুমানের উপর অনেক রকম বক্তব্য রাখার চেষ্টা করছি বা আমাদের সংবাদপত্রে অনেক খবর প্রকাশ করছি। বাস্তবতা হলো তিনি বাংলাদেশ থেকে বা যেখান থেকে হোক 2 মাস আগের থেকে তার সন্ধান পাওয়া যাচ্ছিল না। তবে শুকরিয়া আমি ওই জায়গা বলবো, মানে তার পরিবার পরিজনের হয়তো কিংবা সালাউদ্দিন হয়তো এমন কোনো ভালো কাজ করার কারণে হোক, যে কারণে হোক তাকে পাওয়া গেলো, এটা তো একটা বড় বিষয়। ডক্টর সাদ, জি ডক্টর সাদ, আপনি তো স্বরাষ্ট্র সচিব ছিলেন, এখন প্রক্রিয়াটা এই ফেরার মানে কতটুক কাম্বারসাম হইতে পারে? এখন তো নঈম নিজাম সাহেব যেটা বললেন, উনি কোনো বৈধ কাগজপত্র ছাড়া ইন্ডিয়াতে চলে গেছেন। এখন ইন্ডিয়া একদম বর্ডারের দেশ হলো, বাড়ির কাছের দেশ হলো ইন্ডিয়া, ইজ এ ফরেন কান্ট্রি। তো উনি গিয়েছেন, সুতরাং উনাকে প্রথমে ফেস করতে হবে যে উনি কীভাবে গেছেন উইদাউট পেপারস আর কি, উইদাউট পেপার, ওনার তো কোনো ইয়ে নাই। তো ওনাকে প্রথমে তো এগুলি ফেস করতে হবে। এমনকি আমরা যুদ্ধের সময়ে যারা ওইদিকে গেছি, আমি অবশ্যই এই পাল্লায় পড়ি না, কারণ আমি একেবারে গুপসা পথে নিয়ে সোজা চলে গেছি বয়রা বর্ডার দিয়ে। কিন্তু যারা একটু আর্মির অফিসার ছিলেন, সিনিয়র অফিসার বা একটু রেগুলার পথে যাদের গেছে, তাদেরকে কিন্তু অনেক কোশ্চেন করেছে বিএসএফ, বিভিন্ন তাদের ক্যাম্পে নিয়ে গেছে, 2-3 দিন 4 দিন পরে অনেকটা ছেড়েছে, ভালো ট্রিটমেন্ট করলেও তাদেরকে এগুলি বুঝাইতে হয়েছে। তো সালাউদ্দিনকে তো এই ফেস করতে হবে। তারপরে তাকে একটা পাসপোর্ট, যদি আমি বলছি নর্মাল একটা ট্রাভেল ডকুমেন্ট বা পাসপোর্ট নিতে হবে বাংলাদেশ হাই কমিশন থেকে। তারপরে তার হয়তো আসার প্রশ্ন হবে। আর যদি বাংলাদেশ গভর্নমেন্ট এটা টেক আপ করে, বাংলাদেশ গভর্নমেন্ট যদি লেখালেখি করে, তাহলে কিন্তু ওনার কেস ভিন্ন হবে। তাহলে এটাকে ওই পর্যায়ে নিয়ে তার স্পেশাল হয়তো ব্যবস্থা করা হবে তার আসার জন্য। আর আসার পরে যেহেতু তার বিরুদ্ধে কেস আছে, তো এটা তাকে তো নর্মালি কাস্টডিতে নিয়ে যাবে। কাস্টডিতে নিয়ে যাওয়ার পরে ইজিলিও বেল হইতে পারে, আবার অনেক সময় আরও অনেক সময়ও লাগতে পারে, উচ্চতর আদালত পর্যন্ত হয়তো যেতে হতে পারে। তো সেটা তার নর্মাল আইনি প্রক্রিয়া। এখন তো তার দেশে আসাটাই বড় জিনিস, এবং দেশে এসে যদি তাকে এমনকি জেলেও থাকে, তবুও তার সাথে কথা বলা যাবে। তার পরিবারের সদস্য, আত্মীয় স্বজন, উকিল, তারা তো কথা বলতে পারবে, এবং তখন হয়তো আস্তে আস্তে জানা যাবে। তবে একটা জিনিস খেয়াল রাখেন, যারা এরকম এসছে আগেও, তারা কিন্তু খুব বেশি কথা বলে নাই। যেমন নঈম নিজাম, ওই ডক্টর সাদাত বললেন যে যদি গভর্নমেন্ট টেক আপ করে তাহলে হয়তো খুব ইজিলি আসা সম্ভবপর হবে, কিন্তু আজকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বললেন যে উনি অফিসিয়ালি এখন পর্যন্ত কিছু জানতে পারেন নাই, যেখানে সরকারের ভাবমূর্তি জড়িত, মানে একটা আন্দোলনের মতোই হয়েছিল। তার ইভেন বিএনপি চেয়ারপারসনও তাকে নিয়ে অনেক কথা বলেছেন যখন
না, জাতিসংঘ থেকেও বলা হয়েছিল। হ্যাঁ। আর এখানে একটা দুটি বিষয় একটা হলো যে ভারত সরকারের কাছ থেকে হয়তো তারা আনুষ্ঠানিকভাবে কোনো ডকুমেন্টস বা কাগজপত্র পাননি, তিনি হয়তো সেটি বোঝানোর চেষ্টা করলেন। দ্বিতীয়ত হলো শিলংয়ের একজন পুলিশ কর্মকর্তা আজকে যে কথা বললেন সেটি হলো তিনি দিল্লিতে যোগাযোগ করার চেষ্টা করছেন, দিল্লি থেকে তারা একটা ইনস্ট্রাকশন মানে যেরকম পাবেন তারা সেরকমভাবে ব্যবস্থা গ্রহণ করবেন। সেক্ষেত্রে তাকে যদি আদালতে সোপর্দ করা হয় তাহলে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে তার 2 মাস শাস্তি হতে পারে। মানে যদি সরকার, বাংলাদেশ সরকার এক্ষেত্রে কোনো রকম হস্তক্ষেপ না করে, আবার তাকে মুক্তিও দিতে পারে। আদালতের এখতিয়ার দুটিই আছে, মানে এই দুটি বিষয় এক্ষেত্রে থাকে। বাংলাদেশ থেকে অনেক সময় প্রবেশের পর আমরা এর আগেও দেখেছিলাম, যেমন আমাদের অনেকগুলো সীমান্তগুলোর বিভিন্ন এ ধরনের মামলাগুলো অহরহ উঠে থাকে স্থানীয় আদালতে বা ভারতের বিভিন্ন প্রদেশগুলো কিংবা সেখানকার জেলা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটরা যে সময় তোলেন, অনেক রকম দেখা গেল অনেক নিরীহ বাঙালি হয়তো ভুল করে হাঁটতে চলে গেলেন, তাদেরকে আদালতে যাওয়ার পর তাদেরকে 1-2 মাস করে জেল দিয়ে দেওয়া হয়। জেলখানার পর থেকে হয়তো তার পরিজন জানে যে আমাদের একজন আত্মীয় স্বজন ভারতের কারা অন্তরীণ। তো ওই জায়গাটুকু তো হয়তো সালাউদ্দিনের ক্ষেত্রে কীরকম হবে, সালাউদ্দিন যেহেতু একটা বড় ইস্যু এবং এজেন্ডা, যে কথা আপনি বলার চেষ্টা করলেন, আমি মনে করি সরকার সেক্ষেত্রে মনোযোগ দেবে এই কারণেই যে এই বিষয়টা নিয়ে এত কথা, এত বক্তব্য, এত বিবৃতির পরে ইনক্লুডিং জাতিসংঘ থেকেও সালাউদ্দিনের বিষয়ে বক্তব্য দেওয়া হয়েছিল। তো সেক্ষেত্রে সরকারের দায়িত্ব এখন সালাউদ্দিনকে দেশে ফিরিয়ে এনে একটা অংশে সহায়তা করা, ওই কারণে তো তার সঙ্গে জিজ্ঞাসাবাদ করা প্রবলেমটা কোথায়, কিংবা মিডিয়ার মুখোমুখি করা যে আপনি কিভাবে এই অবস্থাটা তৈরি হলো, তাহলে কিংবা তিনি আদালতে বক্তব্য রাখার সুযোগ যদি পান সেক্ষেত্রে একটা বক্তব্য আসবে, তাহলে অনেকগুলো ধোঁয়াশে বিষয় বা ঘোলাটে বিষয় স্পষ্ট হওয়ার সুযোগ থাকে। আর এই বিষয়টা যতটা স্পষ্ট হবে ততই ভালো। মানে আমরা তো একদম সকল ক্ষেত্রেই এই এজেন্ডার পর দুটি পার্ট, সালাউদ্দিন সাহেব 3 মাস সময় যখন ধরেন একটা অন্তরীণ থেকে বা পালিয়ে থেকে বিবৃতি দিতেন, কিংবা অনেক সময় ভিডিও আপনারা প্রকাশ করেছিলেন তার বক্তব্যের, যে আন্দোলন কর্মসূচি কিংবা অন্যান্য কর্মসূচির ক্ষেত্রে, তো সেই জায়গাটুকুকে ঘিরে একটা নানা রকম প্রশ্ন ছিল, নানা রকম বক্তব্য ছিল একটা। এই জায়গাতে আমি মনে করি সালাউদ্দিন সাহেবকে এখন তার মানে পরিবার পক্ষ থেকে, তার পরিবার এর মধ্যে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তারা আজকে ভারতীয় হাইকমিশনে তাদের ট্রাভেল ভিসার জন্য আবেদন করেছিল। তো সেই যদি তারা কালকে পেয়ে যায়, পাসপোর্ট পাওয়ার পরে হয়তো তারা কালকেই রওনা হবেন। তারা গিয়ে সেরকম একটা অবস্থা যখন মোকাবেলা করবেন, শিলংয়ের আইন আদালত যেভাবে মুভ করে যাবে তত সহজতর হবে বিষয়টি তাকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য। উনি আইনি প্রক্রিয়া ফেস করবেন, কিন্তু ওনার যে নর্মাল লোকের মতো শাস্তি হবে এটা কোনো ইয়ে না। অবশ্য আমরা আন্দাজ করব যে ওনার কেসটা স্পেশালি দেখা হবে, এবং সব আইনেরই এক্সটেনুয়েটিং সার্কামস্ট্যান্সেস বলে একটা কথা আছে, যে আইনটাকে আপনি প্রয়োগ করার ক্ষেত্রে দেখবেন যে কোনো এর ব্যতিক্রমধর্মী কিছু ঘটেছে কিনা। এখন উনি যদি বলেন বা ওদেরকে বুঝাইতে পারেন যে আমি কিছুই জানি না, আমাকে কে বা কারা নিয়ে এসছে, আমি একজন ধরেন লোক যাকে অন্যরা জোর করে নিয়ে আসছে, আমি কিছুই জানি না, তাহলে তো আদালত সেটা দেখবে। আদালত তাকে ওই একেবারে সাধারণ মানুষ, সাধারণ একটা কি বলে বর্ডার ক্রস করা লোকের মতো দেখবে না। তাকে তখন চারদিকের সমস্ত পরিবেশ সমস্ত যে আপনার সার্কামস্ট্যান্সেস এগুলি দেখে তাকে হয়তো স্পেশাল ট্রিটমেন্ট করে বলবে ঠিক আছে ওনাকে নিয়ে যাওয়া হোক। কারণ এমনিও তো দেখেন না, ওই যে বর্ডার ক্রস করলে কিন্তু সবাইকে জেলে নিয়ে যায় না, কিছু কাউকে পুশব্যাক করে। হ্যাঁ, অনেক পুশব্যাক করে মানে হলো যে তোমার দোষ নাই, তুমি আসছো বা তুমি নেহাতি বাধ্য হয়েছো, সার্কামস্ট্যান্সেস তোমাকে ইয়ে করছো, তোমাকে ধাক্কা দিয়ে ওইদিকে পার করে দিলাম। সুতরাং আইনের নানান রকম প্রয়োগের ব্যাপার আছে। উনি আইনি প্রক্রিয়া ফেস করবেন, যেহেতু এমন একটা সিচুয়েশন হয়েছে, কিন্তু আইনি প্রক্রিয়ার ফলে ওনার সাজা হবে কিংবা ওনাকে একেবারে সাধারণ মানুষ হিসাবে ট্রিট করবে সেটা বলা যায় না। জনাব নাঈম নিজাম, এই সালাউদ্দিনের ব্যাপারটা নিয়ে বিএনপি এবং আওয়ামী লীগের দুই দলেরই নেতারা বিভিন্ন ধরনের বক্তব্য দিয়ে আসছেন, মানে কোনটাকে আমরা কিভাবে নিতে পারি। যেমন মনে করেন যে এই মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া আজকে বললেন যে শেখ হাসিনাকে হত্যা করার পরিকল্পনা করার জন্য সালাউদ্দিন আহমেদ ভারতে গিয়েছিলেন। এইসব যুক্তি কিভাবে? দেখুন, রাজনৈতিক বক্তব্য সব সময় ছিল এবং থাকবে।
যার যার মতো একটা মতামত ব্যক্ত করার চেষ্টা করবেন। সরকারি দল তার একটা বক্তব্য রাখার চেষ্টা করবেন, আবার বিএনপি সেটা খণ্ডনের চেষ্টা করবেন, আবার বিএনপি একটা বক্তব্য রাখবে, সরকারি দল খণ্ডনের চেষ্টা করবে। এটা স্বাভাবিক একটা প্রক্রিয়া। কিন্তু যেই পরিবার পরিজন এ ধরনের পরিস্থিতির শিকার হয় বা এ ধরনের পরিবেশে পড়ে, তাদের কথাও চিন্তা করতে হবে। তাদের বক্তব্যটা কিন্তু একরকমে থাকে যে আমরা যে কোনো মূল্যে ফেরত চাই আমার প্রিয় মানুষটিকে। আওয়ামী লীগ গতকাল যে কথাটি বলেছিল সেটি হলো যে সালাউদ্দিন আহমেদ হারিস চৌধুরীর মতোই এরকম যাওয়ার মতো, মানে যেটা একটা বাজারে প্রচলিত ছিল যে হারিস চৌধুরী বর্ডারের সীমান্তের ও প্রান্তে করিমগঞ্জে তার নানার বাড়িতে অবস্থান করছেন। তো ওইরকম বক্তব্যটা এই ধরনের একটা বক্তব্য আওয়ামী লীগের দায়িত্বশীল অনেক নেতাকে আমরা দিতে দেখেছিলাম। আবার বিএনপির পক্ষ থেকে স্পষ্ট কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি এবং বিএনপি আজকেও এক ধরনের নীরবতা পালন করেছে এবং বিএনপি বক্তব্য দান থেকে বিরতই। তো সেক্ষেত্রে ধরেন আওয়ামী লীগ তার অনেক সময় রাজনৈতিক বক্তব্য দেওয়াটাই আমরা এটাকে বিশ্বাসযোগ্য বলার এখানে অবকাশ অনেক ক্ষেত্রে কম হতে পারে। এই কারণেই, কারণ হলো আইন প্রয়োগকারী সংস্থার বক্তব্য এখানে স্পষ্ট একটা অবস্থান দরকার। সালাউদ্দিন আহমেদ সাহেবের যে বক্তব্য, তিনি সেই বক্তব্যটুকু যদি যখন দেবেন তখন আরেকটা অবস্থান আমরা জানতে পারবো। তো সব দুটি বক্তব্য আসার পর সাধারণ মানুষ মূল্যায়ন করতে পারবে কোনটি সঠিক। মানুষ কিন্তু এখন আগের মতো মনে করার কোনো সুযোগ নাই যে আমি একটা বলে গেলাম কিন্তু মানুষ সেটা বিশ্বাস করে বসে থাকবে। যে কথা ডক্টর সাদাত হোসেন বললেন যে অনেকগুলো কাগজ বা সংবাদপত্র পড়ার পর, অনেকগুলো মিডিয়ার খবর দেখার পর তখন আমরা একটা বিশ্লেষণ করার চেষ্টা করি কোনটি সঠিক হতে পারে। তো ওই জায়গাটুকু এখন কিন্তু সাধারণ মানুষ এই টেকনোলজির যুগে তারা প্রতিটি মুহূর্ত, প্রতিটি ক্ষণ জানতে পারে কোথায় কি ঘটলো, কি ঘটছে, কি ঘটবে, এই জায়গাটুকু কারা কি ঘটাচ্ছে। একটি বিষয় তো স্পষ্ট, মানে যে ঘটনাগুলো গত 3 মাস একটা বাংলাদেশের একটা অস্বাভাবিক একটা অবস্থা ছিল, সেই জায়গাটুকুতে বিএনপির সাংগঠনিক কাঠামো অনেক ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত, বিএনপির নেতাকর্মীরা অনেক মামলার শিকার এবং আবার নিরীহ মানুষ পুড়িয়ে মারার জন্য সরকারের পক্ষ থেকে যে 7,500 মামলা দায়ের করা হলো, সেখানে বিএনপির অনেক বক্তব্য এখন আগের মতো অবস্থানে নেই, সাংগঠনিক বিপর্যয় বলুন আর অন্যান্য কারণে বলুন। তো সেই জায়গাটুকু সালাউদ্দিন আহমেদকে নিয়ে হয়তো এই কৌশলের কারণ হোক অথবা অন্য কোনো সংকট কিংবা অন্য কোনো চিন্তা থেকে কিংবা আগামীর পথে তারা কোনো সমস্যা জড়াতে চান না বলে হয়তো স্পষ্ট বক্তব্য দিচ্ছেন না। এটা সরকারি দলের বক্তব্য তাদের মতোই। আমরা এই আলোচনা চালিয়ে যাবো, একটা ছোট্ট বিরতি নিয়ে আসি স্যার। আরএফএল থ্রেড পাইপ লেট এডিশন এই পর্যায়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। দেখছেন এসিটিভি রাতের আয়োজন আরএফএল থ্রেড পাইপ লেট এডিশন। লেট এডিশনে আজকের বিষয় সালাউদ্দিনের ফেরা এবং কিছু প্রশ্ন। ডক্টর সাদাত, আমরা সালাউদ্দিন আহমেদের কথা যখন আসে তখন স্বভাবতই বিএনপির রাজনীতির কথাগুলি আসবে। বিএনপির এই কেয়ারটেকার গভর্নমেন্ট নিয়ে যে আন্দোলন অথবা সামনে নির্বাচনের যে আন্দোলন, এটা কতদূর কিভাবে যাবে এখন, মানে কোন দিকে যাবে বলে মনে করেন আপনি? বিএনপি তো এরপরে কোনো স্টেটমেন্ট রাখে নাই সিটি নির্বাচনের পরে। এখন স্টেটমেন্ট না রাখলে মুশকিল হয়। ওই সালাউদ্দিনের ক্ষেত্রে যে কথা বলছিলাম আমি, যে প্রথমে সালাউদ্দিন থেকে শুনেন, আর এখানেও আমার হবে যে প্রথমে বিএনপির স্টেটমেন্ট যদি কোনো রকমের হয়, ফর্মাল স্টেটমেন্ট অথবা তাদের কোনো যাতে রিপ্রেজেন্টেটিভ, অথরাইজ রিপ্রেজেন্টেটিভের বক্তব্য শোনা দরকার, না হলে আসলে বোঝা যায় না। ওই একটা গল্প বললে কিছুটা ক্লিয়ার হবে। আমেরিকার এক ইউনিভার্সিটির ল্যাবরেটরি স্কুল থাকে না, ল্যাবরেটরি স্কুলে দেখা গেল যে একটা ছেলে বোধহয় ক্লাস 2-3 বা এরকম আরও নিচেও হতে পারে, সে প্রত্যেক দিনই এক রং দিয়ে ছবি আঁকে। এখন এটা নিয়ে আপনার মাস্টাররা খুব চিন্তিত হয়ে গেল। তারপর মাস্টারদের থেকে স্কুল অথরিটি যারা সাইকোলজি, ওদের তো সাইকিয়াট্রিস্ট থাকে, সাইকোলজিস্ট থাকে, তাদেরকে বলা হলো, তারাও খুব এটা নিয়ে গবেষণা শুরু করলো যে কি কারণে হতে পারে, যে ওর সাইকোলজিক্যালি কি, ওর মাথারে কি এনসিফালাইজেশন যে কোশেন্ট, এটার কি কোনো সমস্যা হয়েছে কিনা, অথবা হোমোস্টেইনের মধ্যে কোনো ঝামেলা হচ্ছে কিনা, এগুলি নিয়ে নানান কিছু চলতে থাকলো তাদের। তারপরে
এটা যে নতুন কিছু হয়তো বেরিয়ে যেতে পারে। শেষে একজন বোধহয় বাঙালি টাইপের বুদ্ধি একজন বললো যে আচ্ছা আগে বাচ্চাটাকে জিজ্ঞেস করো যে সে কেন এক রঙের ছবি দিয়ে ছবি আঁকে সব সময়। তারপর বাচ্চাটাকে জিজ্ঞেস করা হলো, তখন বাচ্চা বলল যে আসলে আমার আর কোনো অন্য রঙের কোনো নাই, মানে পেন্সিল নাই বা ক্রেয়ন নাই। তো মেইন এত সোজা জিনিসকে নানান কমপ্লিকেটেড হয়ে যাচ্ছিল। ইটস বিকজ যারা এই ধরনের মূল ব্যক্তি যিনি, তার বক্তব্যটা আমাদের শোনা দরকার। সেক্ষেত্রে অনেক সময় দেখি যে ওই যে আমি বলছি আমাদের নিরীহ বয়ান শিল্পীদের উপরে চলে আসে যে এগুলি বলেন ইয়ে করেন। বিএনপির এখন একটা ফর্মাল বক্তব্য শোনার দরকার হবে যে ওনারা কি বলতে চাচ্ছেন। কারণ বিএনপি যে ইলেকশন থেকে উইথড্র করলো এটাও আপনার নর্মাল না, যে আগের থেকে সবাই বুঝতে পেরেছে যে বিএনপি আজকে উইথড্র করবে, আগের রাত্রেই একটা মানে ইন্ডিকেশন দিয়েছে বা 2 দিন আগে দিয়েছে। কারণ বিএনপির যদি উইথড্র করার ইয়ে থাকতো, বাইরের লোকের বুদ্ধি আগে, সেই বুদ্ধিটা হয়তো আসলে 2 পয়সার দামও নাই, কারণ ওদের কথা ওদের নিজের থেকে না শুনলে বোঝা যায় না। বাইরের লোকের বুদ্ধি হবে যে যদি উইথড্র করতে চাইতো তাহলে সবচেয়ে আইডিয়াল সময় ছিল যখন আর্মি নিয়ে গন্ডগোল হচ্ছিল। ওরা আর্মি ওই স্ট্যান্ডে, কারণ এখানে ইলেকশন কমিশনকে একটা কি বলে উইক পয়েন্ট ইয়েতেও ফেলে সফট জায়গাতে ফেলে দিতে পারছেন যে আপনারা একবার বলছেন আবার উইথড্র করছেন। সুতরাং ওই ইস্যুকে কেন্দ্র করে যদি বিএনপি উইথড্র করতে, এটা খুব ক্লিয়ার হতো যে আমরা তো গেছিলাম ইলেকশনে, কিন্তু আমরা আগেও বলছি যে এইভাবে এরা আর্মি দিচ্ছে না, এই করবে। কিন্তু সেটা নাগরিক এখন তাদের কি কারণে করেছে এক্স্যাক্ট অফিসিয়ালি এটা জানার দরকার, এবং তারপরে তারা কি করবে। সামনে আবার রোজা আসছে, নানান কিছু আছে, গরমও পড়ে গেছে। তো এগুলি তো বাংলাদেশের তো অনেক কিছুর উপর বাইরের থেকে বোঝা যায় না। বেশি গরম পড়লেও কিন্তু আন্দোলন বেশি করা যায় না, আর রোজার সময় তো একটু অসুবিধাই হয়। তো এইটা যেমন ওই সালাউদ্দিনটা আপনারা একবার ডাইরেক্টলি ওদের থেকে শুনেন যে ওরা এখন এই অবস্থায় কি করবে। জনাব নাঈম নিজাম, ডক্টর সাদাত রোজার কথা বললেন, কিন্তু মাঠে এখন পর্যন্ত কিন্তু কোনো বিএনপি নেতা বা কর্মীদেরকে ঠিক ওইভাবে দেখা যাচ্ছে না। মাঠে কি করে আসবে? মাঠে তো আমি যে কথা বললাম যে গত 3 মাসের যে সহিংস একটা অবস্থান ছিল, তারপর যে পরিমাণ মামলা হলো, সেই মামলাগুলো সামাল দেওয়া একটা বড় বিষয়। সিটি কর্পোরেশন ইলেকশনের সময় আমরা কি দেখেছিলাম? আমরা দেখেছিলাম এজেন্ট নিয়োগ দেওয়ার ক্ষেত্রে বিএনপি একটা সংকটে পড়েছিল। নিয়ম অনুযায়ী আগের রাতে বা আগের দিন এজেন্টদের নাম প্রকাশ করা হয়। বিএনপি থেকে বলা হলো যে যেহেতু আমাদের একটা মামলার ভয় কিংবা সরকারের হুমকি কিংবা পুলিশ প্রশাসন থেকে নানা রকম ভয়ভীতি দেখানো হচ্ছে, তো সেক্ষেত্রে আমরা আগামীকাল সকালে দেব। আমি নিজে কয়েকটি ভোট কেন্দ্রে গিয়েছিলাম সেই সময়, এবং আমি দেখেছিলাম আপনি ধরেন একটা উৎসবমুখর একটা অবস্থা থাকার জন্য ঠিক আছে আপনি ভেতরে এজেন্ট দিতে পারলেন না, বাইরে আপনি লোকজন বসা থাকবে একদম, যে কারণে যে এই হলো আপনার ভোটার তালিকা দেখানোর জন্য যে আমার নাম্বারটা কত, কী রকম একটা অবস্থা, সেগুলো দেওয়ার মতো লোক বলেরও একটা অবস্থান ছিল। বিএনপি আপনার এই রকম সরকারি দলের হুমকি তো এর আগে যে 5টি বা 6টি সিটি কর্পোরেশন ইলেকশন হয়েছিল সেই সময়ও ছিল। সর্বশেষ আপনি দেখেন একই রকম মেকানিজম সরকারি দল যেটা গাজীপুরও করার চেষ্টা করেছিল, সেটি তার সরকারি দল সফল হতে পারেনি। কেন? বিএনপি মাঠে ছিল। মাঠে যখন থাকবে তখন কর্মীরা মাঠে থাকবে, তখন সমর্থকরা খুব সহজে এসে ভোটটা দিতে পারবে। এমনও দেখা গেছে এবার অনেক ক্ষেত্রে যারা মানে তাহলে এত ভোট পেলেও কী করে, আমরা এমনও দেখেছিলাম যে সরকারি দলের এমপি কিংবা মিনিস্টারদের এলাকাতেও বা অনেক ভোট কেন্দ্রে বিএনপি প্রার্থী অনেক বেশি ভোট পেয়ে এগিয়েছিল। এই কারণেই যে কমিশনার বা কাউন্সিলররা যখন প্রার্থী থাকেন তখন তাদের ভোটারগুলো আগে পরে গিয়ে থাকে। ওই ভোটারদের একটা অংশ হয়তো মাস মার্কা কিংবা অন্য সরকারি দলের মার্কাগুলো নিয়েই তারা সিল দিয়েছিল তাদের পছন্দের প্রার্থীকে। তো ওই জায়গাটা থেকে আপনি ধরেন আমার তো মনে হয় 2টি বিষয়। একটা হলো যদি বিএনপি ঠিকমতো এজেন্ট দিতে পারতো তাহলে তারা এই ইলেকশন অনেক সংকট থেকে রক্ষা পেত। দ্বিতীয়ত হলো বিএনপির এখন সাংগঠনিক কাঠামোটা একটা বড় সংকট। 4টি বছর 5টি বছর একজন মানুষকে আপনি ভারপ্রাপ্ত মহাসচিব করে রাখলেন, আপনি হয়তো তাকে বিশ্বাস করেন না, অথবা তাকে যদি বিশ্বাস করেন তাহলে ভারপ্রাপ্ত রাখবেন কেন, ভারমুক্ত করে দেন। ভারমুক্ত করলে একটা লোক কাজ করার ক্ষেত্রে সে লোকটা এখন কারান্তরীণ, অনেকগুলো মানে তার শরীর মন কোনোটাই খুব একটা অবস্থান ভালো নয়। তো বিএনপির আপনি যেই একটা সাংগঠনিক
দিক থেকেও আপনি যেরকম একটা শক্তিশালী অবস্থান তৈরি করা দরকার ছিল, সেই বলয়গুলো তৈরি করার দরকার ছিল, সেটি আমরা দেখি না। অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠনগুলোর তৎপরতার ক্ষেত্র যেরকম একটা ভালো একটা অবস্থান দরকার, বিএনপির হলো সমর্থন আছে। আপনি এবার তো সবচেয়ে বড় দুঃখজনক লেগেছিল আমার কাছে বিএনপি চেয়ারপারসনের গাড়িতে হামলার কারণটি। পরে যেটি বলা হলো যে বিএনপি চেয়ারপারসন যে এলাকায় যাবেন সেটি গোপন রাখা হয়েছিল। বিএনপি তো গোপন কোনো চরমপন্থী পার্টি নয়, বিএনপি গণমানুষ সম্পৃক্ত একটি পার্টি। এই দলটি বারবার ক্ষমতা ছিল এবং ভবিষ্যতে তারা ক্ষমতা যাবে না, এই গ্যারান্টি আপনি আমি কেউ দিতে পারি না। তো সেই জায়গায় যখন বলা হতো বিএনপি চেয়ারপারসন যাবেন, দলের বিএনপির অবস্থা তো অন্য কোনো পার্টির মতো নয়। আমাদের 20 দলীয় জোট কিংবা 14 দলীয় জোটে অনেক পার্টি আছে, এক দল এক নেতা এক ব্যক্তি। বিএনপি সেরকম পার্টি নয়। বিএনপি চেয়ারপারসন কোথাও যাবেন শুনলে তার দলের হাজার হাজার নেতাকর্মী এমনিতে ভিড় করে, আবার উৎসুক জনতাও ভিড় করে। জনতার যখন ভিড় থাকতো তখন 2 জন 4 জন সন্ত্রাসীর পক্ষে এরকম করে হামলা করা সম্ভব হতো না। এবং জনতার সবচেয়ে হলো জনসম্পৃক্ত ইস্যুগুলো, বিএনপিকে জনসম্পৃক্ত ইস্যুগুলোর দিকে মনোযোগ দিতে হবে এবং তাদের দলীয় রাজনীতি স্পষ্ট করতে হবে, সাংগঠনিক কাঠামো স্পষ্ট করতে হবে। তারা অনেক ক্ষেত্রে মানে বলা হয়ে থাকে তাদের দলের ভেতরের বাহিরে যেরকম একটা অবস্থান, যেমন নেতাদের কোনো সিদ্ধান্ত দেওয়ার এখতিয়ার নেই, কর্মীরাও অনেকটুকু যেটু আশাবাদ রাখে সেটি রাখতে পারেন। এই কারণেই কর্মচারীরা এই দলটির সিদ্ধান্ত গ্রহণ করে, নেতারা নিতে পারেন না। সমস্যাটা সেখানে। আপনি কি তাহলে মনে করছেন যে আগামী শীতের আগে বিএনপির আর কোনো আন্দোলন আমরা দেখতে এটা পাবো আসলে না? এটা তো বলা যায় না, এটা শীত গ্রীষ্ম বাংলাদেশ, এটা শীত অনেক দেরি। সাধারণত আমরা ছাত্র অবস্থায় যেটা দেখেছি অগাস্ট মাস থেকে ইয়ে হয়ে যায় মানে আপনি যদি অগাস্টে আরেকটা ঈদ আসতেছে স্যার, ওই ঈদের অসুবিধা না, ঈদের পরেও অগাস্টের শেষ দিক যখন একটু সূর্যের ইয়েটা একটু কমে আসে, বৃষ্টি টিষ্টিও তখনকার দিনে হয়তো আমরা মুভমেন্টগুলি আপনি দেখেন বেশিরভাগই আপনার ওই অগাস্টের দিক থেকে শুরু হয়, অক্টোবরের দিকে মানে জোর পায়। তবে বিএনপির ক্ষেত্রে ওই যে নাইম সাহেব যেটা বললেন যে গোপন না, গোপন রাজনীতি বিএনপি করে না। বিএনপি এখনও ওপেন পার্টি না হলে ইলেকশন করবে কেন? তবে একটু আমার মনে হয় বিএনপির বোধহয় কোথায় রহস্যময়তার প্রতি তাদের একটা আকর্ষণ হয়েছে, যে ঠিক গোপন না কিন্তু রহস্যময়, যে আমি কি করব, বাইরের লোকে এত জানা কি দরকার। যেমন আমি হয়তো গোপন না, আমি ওপেনলি চলি, সব কিছু চলি, কিন্তু সব কথাগুলি বলি না আপনাকে, একটু হয়তো রহস্য থাকুক না। বিএনপির মধ্যে এরকম একটা আগ্রহ দেখা যাচ্ছে যে ঠিক এক্স্যাক্টলি কি করবে এটা সরাসরি না বলে বুঝে নেন বা ইয়ে করেন, এরকম। এটার থেকে তাদেরকে আরেকটু স্পষ্ট বোধহয় কমিউনিকেশন, আমি কোনো ভালো খারাপের দিকে যাচ্ছি না, বোধহয় কমিউনিকেশন লাইনটা আরেকটু ক্লিয়ার হতে হবে। আমি একটু যোগ করছি এখানে, সেটা হলো যে বিএনপিকে এখন আরেকটু বিষয় স্পষ্ট করতে হবে। তাদেরকে তারা ভবিষ্যতে বলতে হবে আমি আন্দোলন করব, কৌশল পরিবর্তন করব, সহিংসতা আর করবো না, এটাও কিন্তু স্পষ্ট করতে হবে তাদেরকে। কারণ যেই সহিংসতার অভিযোগ বিএনপির মতো দলের বিরুদ্ধে, এটিও আমরা প্রত্যাশা করি না। দ্বিতীয়ত হলো আন্দোলনের জন্য একটি শক্তিশালী সংগঠন দরকার। এই মুহূর্তে সাংগঠনিক বিএনপির অনেক মানে দুর্বল আমি বলবো, এই কারণেই যে নেতা কর্মীদের বিরুদ্ধে যে পরিমাণ মামলা, সেগুলো সামাল দিয়ে বিএনপিকে তার সাংগঠনিক বিদটা মোকাবেলা করতে হবে। এই সাংগঠনিক অবস্থান যদি শক্তিশালী করতে না পারা যায়, তাহলে সেক্ষেত্রে তাদেরকে আবারও সমস্যা পড়তে হবে। আবারও একটা ধরেন নেতাকর্মী, মানে একটা রাজনৈতিক দলের তো অনেক দায়িত্ববোধ আছে তার নেতাকর্মীদের রক্ষা করাও একে অংশে। সেই জায়গাটুকু তারা স্পষ্ট, মানে হুট করে আমি নামলাম আবার বেরিয়ে আসলাম আবার চলে গেলাম, অনেকগুলো স্পষ্ট করতে হবে। যে কথা তিনি ডক্টর সাদর হোসেন বললেন, আমি একমত। আপনি রহস্য থাকবে কেন এরকম একটা স্পষ্ট পার্টির জন্য, যেটি বারবার ক্ষমতা আসে, বারবার ক্ষমতা ছিল, তাদের সাংগঠনিক প্রতিটি জেলায়, প্রতিটি গ্রামে, প্রতিটি বাড়িতে আছে। তো সেই দলটিকে তো আমি যে কথা বললাম যে বিএনপি চেয়ারপারসন স্পষ্ট করে বলতেন তিনি বাংলা মোটর যাবেন। আপনি টেলিভিশন স্কুলে যখন দেখেন না বিএনপি চেয়ারপারসন বাংলা মোটর যাবেন, দেখেন কি পরিমাণ মানুষ ভিড় করে, সেখানে কারো পক্ষে হামলা সম্ভব? কখনোই সম্ভব নয়। এরকম মানুষের মধ্যে ঢলে গিয়ে 50 জন সন্ত্রাসী, 10 জন সন্ত্রাসী অলের সন্ত্রাসী, তারা যেই দল করুক না কেন, সেটি সম্ভব নয়। এই জায়গাগুলোতে খুব স্পষ্ট হতে হবে। দ্বিতীয়ত হলো জনগণের ইস্যুগুলো খুব সামনে আনতে হবে। শুধু আমি একটা ইলেকশনের জন্য আমি আন্দোলন করছি, আমি ইলেকশনটা আমার নিজের সুবিধা, আমি ক্ষমতা যেতে চাই, সেই কারণে জনগণের যে সুখ দুঃখ, জনগণের যে সংকটগুলো, সমস্যাগুলো, জনগণকে যত বেশি সম্পৃক্ততা জড়াতে পারবে তত স্পষ্ট এবং দলের জন্য, বিএনপির জন্য অনেক পজিটিভ হবে। কিন্তু জনাব নাঈম নিজাম, আপনি ইস্যুর কথা বলছেন, সাংগঠনিক তাদের শক্তিটা এরকম যে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা বড় ঘটনা একটা দেখছি ইদানিং, যেখানে ছাত্র ইউনিয়ন ফাইট দিচ্ছে, ওইখানে
বিএনপি একসময় স্ট্রেংথ ছিল ছাত্রদল, কি ছাত্রদলের কাউকেই এখানে দেখা যাচ্ছে না, কোনো ধরনের কোনো প্রেজেন্স আছে বলে মনে হয় না। না, এটা অনেক সময় ঢাকা বিশ্ববিদ্যালয় হয়তো ঢুকতে দিচ্ছে না, কিন্তু বাইরের ক্যাম্পাসে যেরকম একটা অবস্থান করা দরকার সেটিও নাই। আপনি যদি দেখেন প্রথম থেকে গত 5 বছর আগেও শেয়ার কেলেঙ্কারি থেকে শুরু করে প্রত্যেকটি জনসম্পৃক্তি ইস্যু নিয়ে বিএনপি একটি হরতাল দিয়েছিল, এতগুলো হরতাল তারা টানা এখনও অবরোধ আছে কি নাই আমি জানি না, কারণ অবরোধ প্রত্যাহার করার ঘোষণা বিএনপি থেকে দেওয়া হয়নি। তো সেক্ষেত্রে আপনাকে স্পষ্ট করে বলুন তো, আপনি যেই জায়গাগুলোতে শেয়ার কেলেঙ্কারি, হলমার্ক কেলেঙ্কারি, ডেস্টিনি কেলেঙ্কারি, তারপরে আর্থিক খাতগুলোকে ধ্বংস করে দেওয়া, নানা রকম সংকট ছিল, সমস্যা ছিল, একটি ইস্যু নিয়ে বিএনপির স্পষ্ট অবস্থান আমরা দেখিনি। এই জায়গাগুলো একটাই তাদের ইস্যু, ইলেকশন। অবশ্যই ইলেকশন, আমরা অবশ্যই দেশের গণতান্ত্রিক কাঠামোকে ধরে রাখার জন্য আমরা চাই একটা নিরপেক্ষ ইলেকশন, আমার ভোট আমি দেব, সেই জায়গাটুকু আমাদের সবার দাবি। সেই জায়গাটুকু স্পষ্ট করতে হলে একই সঙ্গে আপনি জনগণকে অন্য ইস্যুগুলো আপনাকে দিতে হবে এই কারণে আপনি রাজনৈতিক প্রতিষ্ঠান, আপনি জনগণের জন্য রাজনীতি করেন, আপনাকে সেই জায়গাগুলো যদি পরিষ্কার না করেন তাহলে সমস্যা থাকবে, বাড়বে, এবং মানুষের কাছে যেতে হলে জনগণের কাছে জনগণের মনের কথাগুলো জানতে হবে এবং কমিউনিকেট করতে হবে। কারণ এইবার যে এই ইয়ের থেকে আপনার বর্জন করে আসলো, আপনি পত্রপত্রিকা দেখেন, বিশেষ করে ইয়েগুলি যদি সাপ্তাহিকীগুলি যদি দেখেন, যারা বিএনপির মোটামুটি শুভানুধ্যায়ী, আমি বলবো যে মানুষ তো বোঝা যায় যে কে কোন রকম ইয়ে করে, তারাও কিন্তু সবাই এই ব্যাপারে একেবারে ক্রিটিসাইজ না করলেও তারা বলছে যে আমরা স্তম্ভিত, আমরা বুঝতে পারি না যে কি করছে। আমরা দেখেছি যে এইটা কিন্তু আগে এরকম লেখে নাই। তো এটা বিএনপিকে খেয়াল করতে হবে যে তার যে সাপোর্টার গ্রুপ আছে, সাপোর্টার গ্রুপ তো তার আছে, না হলে এত ভোট আসে। বিএনপির কিন্তু জনসমর্থন নাই, এ কথা বলা ঠিক হবে না। অ্যাক্টিভিস্ট নাই, কারণ বিশেষ করে মামলা হামলা এগুলির ইয়েতে তারা অবদমিত অবস্থায় আছে, কিন্তু জনসমর্থন একটা আছে। বাংলাদেশে পার্টি দুইটাই, মানে বিএনপি আওয়ামী লীগ, অথবা যদি বলেন পার্টি একটা আওয়ামী লীগ আর একটা হলো অ্যান্টি আওয়ামী লীগ। আওয়ামী লীগেরই একটা মূল ইয়ে আর একটা হলো অ্যান্টি আওয়ামী লীগ, তার থেকে যারা রাগ করছে বা বিচ্ছিন্ন হয়ে পড়ছে। তো সেখানে বাংলাদেশে এই ইয়ে থাকবে, কারণ বিএনপি যদি আপনি হাইপোথেটিক্যালি মনে করেন এই শব্দ, এই নাম আপনি ইয়ে করে দিন, আরেকটা নামে হলো অ্যান্টি আওয়ামী লীগ একটা ফোরাম কিন্তু বাংলাদেশে গঠিত হবে, এবং সেটা আওয়ামী লীগের জন্য খারাপ কিনা সেটাও বলা যায় না, কারণ একটা কিছু তো থাকতে হবে, তার প্রতিচ্ছবি বা তার অ্যান্টিথিসিস কিছু থাকতে হবে। তো বিএনপি এবং আওয়ামী লীগের ভোটের ইয়ে কিন্তু এখনও একেবারে ফেললে দেওয়া নাই, দুটা কেউ আমি সব কেউ কারে নাহি পারে, এখনও ভোটে যে ধরছে, যারা একদম উইথড্র করার পরও 3.5 লক্ষ 3.25 লক্ষ ভোট বিভিন্ন জায়গায় বাড়ছে। আর আপনি বুঝেন যে ভোট পাওয়া অন্য সব পার্টি যোগ করে 14,000 ভোট হয়েছে। আজকে একটা বিশ্লেষণ দেখলাম, এর মধ্যে যারা এত নাম করা লোক ইয়ে তাদের 6,000, 2,500, 1,400, 1,000 এর বেশি হয় না। তাহলে 3 লক্ষ ইয়ে ভোট যদি হয়, এটা এত সোজা ব্যাপার না। অবশ্য আওয়ামী লীগ বলছে যে ভোটে যদি কারচুপি হয়ে থাকে তাহলে বিএনপি এত ভোট পাইল কি করে, আর বিএনপি বলছে ভোটে যদি কারচুপি না হয়ে থাকে তাহলে বিএনপি এত ভোট পাইল কি করে। সুতরাং এখানেও একটু রহস্যময়তা আছে। এই রহস্য নিয়ে আরো একটু কথা বলবো, আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে আসি। আরএফএল থার্ড পাইপ প্লেট এডিশন এই পর্যায়ে নিচ্ছি আরেকটি ছোট্ট বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। দেখছেন এসএটিভি রাতের আয়োজন আরএফএল থ্রেড পাইপ লেট এডিশনের আজকের বিষয় সালাউদ্দিনের ফিরে আসা এবং কিছু প্রশ্ন। ডক্টর সাদাত, আপনি বিরতিতে যাওয়ার আগে বলছিলেন দেশের দুই ধারা ঠিক না, আওয়ামী লীগ একটা দল আর বাকি সব অ্যান্টি আওয়ামী লীগ, কিন্তু বিএনপিকে বাদ দিয়ে 1/11-এর পরে এবং তার পরবর্তীতেও অনেকেই চেষ্টা করেছে আরেকটা নতুন প্ল্যাটফর্ম দাঁড় করাইতে, কিন্তু তা সফল হয়নি। এটা কেন হলো না? সেরকম পার্সোনালিটি তো বের করতে পারে নাই। আপনি একটা পলিটিক্যাল পার্টি ইজ এ বিগ থিং, এটা আপনার একটা ক্লাব করা না।
একটা ওই কি বলে চান্তারা ক্লাব কিংবা কিশলয় ক্লাব এই জাতীয় জিনিস না, এটার একটা সারা দেশব্যাপী নেটওয়ার্ক থাকতে হয়। সেই লোকটাকে আপনি বাইরের থেকে এনে বসাই দিবেন, সে মানবে না। আপনি তখন যাদেরকে আনছে তাদের আগের পলিটিক্যাল রেকর্ড দেখেন, তারা তো কোনোদিন ওইভাবে লিডারশিপে আসে নাই। তারা এখানে ছোট ছোট 2জন 3জন, আর ডক্টর ইউনূসও কিছুদিন আসছিল, উনি তো পলিটিক্যাল ইয়ে না, উনি তাড়াতাড়ি, তবে ওনার বুদ্ধি অনেকের থেকে বেশি, উনি তাড়াতাড়ি বুঝতে পারছেন যে এটা আমার ফিল্ড না। কারণ পলিটিক্যাল ফিল্ড আর অন্য ফিল্ড এক না, পলিটিক্যাল ফিল্ড অনেক অনেক শক্ত। তো সেরকম কেউ ইয়ে হয় না। যদি হইতো, এই ছাড়া আরও তো বড় বড় লোক আছে যারা ঠিক আপনার 1/11-এর সময় না, আগেই তারা পলিটিক্সে নেমেছেন, খুব মহারথী, দেশের টপ পজিশনে ছিলেন, বাংলাদেশে মুক্তিযুদ্ধে বড় কন্ট্রিবিউশন, এরকম অনেকে নেমেছে। কিন্তু পলিটিক্সে যখন ইয়ে হয় তখন মানুষ সব দেখে যে উনি পরবর্তীকালে কি কাজ করেছেন। আপনি হয়তো যুদ্ধের সময় একটা বিরাট কাজ করছেন, আপনার একদম পর্বত সম আপনার ইমেজ, কিন্তু পরে আপনি কোথায় কোথায় কি কাজ করেছেন, আপনার রেকর্ড কি, আপনার বক্তব্য কি, আপনার নিজস্ব মানে ব্যাকগ্রাউন্ড কি, এগুলি সব দেখে পলিটিক্সে। কিন্তু সাধারণ মানুষ হাইলি স্ক্রুটিনাইজিং, তারা এগুলি, আপনি যখন পলিটিক্সে নামবেন তখন তারা আপনার সব কিছু দেখবে, এবং শুধু আপনার নয়, আপনার বাবা কি করতেন, আপনার দাদা কি করতেন, তাদের কি রেকর্ড, এগুলিও সব দেখবে। তো সেই ইয়েতে এখনও পর্যন্ত এই দুই যে টপ লিডার, দুই ইয়েরই, এবং লিডার এগুলি কিন্তু মনোলিথিক লিডার হয়ে গেছে। আগে কি ছিল, কোথার থেকে আসছে, এখন কিন্তু দুই পার্টি দুইজনে কন্ট্রোল করে। এর বাইরে আপনাকে যদি লিডারশিপ ইয়ে করতে হয় তাহলে আপনাকে ওই পর্যন্ত যেতে হবে। আমরা এখনও বাংলাদেশের সেই ক্যারিজমা এবং সেই আপনার মেধা এবং সেই লোকজনের কাছে অ্যাপিল পৌঁছানো, আরও একটা বড় ইয়ে যে মানুষের মনে বিশ্বাস সৃষ্টি করা যে আপনি কিছু করতে পারবেন, সেই অবস্থায় কেউ আসে নাই। জনাব নাঈম নিজাম, আপনি কি মনে করেন যে আর একটা প্ল্যাটফর্ম হতে পারে? আমি মনে করি সেরকম একটা অবস্থা এখনো হয়নি, তৈরি হয়নি। এই কারণে আমাদের মূল দুটি স্রোত, আওয়ামী লীগ এবং বিএনপি, এখানে বা এন্টি আওয়ামী লীগ স্রোত অথবা আওয়ামী লীগ দুটি, একদিকে হলো প্রগ্রেসিভ একটি ফোর্স, একদিকে হলো মুক্তিযুদ্ধের চেতনার একটা বড় বিষয় থাকে। বিএনপিকে আমি এর বাইরে বলি না, কিন্তু বিএনপির সঙ্গে জামাত ইসলামের মতো মুক্তিযুদ্ধের বিরোধী চেতনার দলটিও সম্পৃক্ত জোটের মধ্যে। তো সেই জায়গাটুকু মিলিয়ে বা এন্টি আওয়ামী লীগ স্রোতটার মধ্যে যারা বিভিন্ন সময় আমাদের ধরেন প্রগতিশীলতার বিপক্ষের শক্তিগুলোরও একটা বড় অংশ জড়িত, আবার ওখানে প্রচুর প্রগতিশীল মানুষও একসঙ্গে রাজনীতি করছেন। এটা মানে মিশ্র একটা ধারা বলতে পারেন আপনি সেখানে। আর এইদিকে এরকম একটা ধারার মধ্যে আরেকটা পক্ষ হতে হলে আমি ডক্টর সাদাত হোসেনের সঙ্গে একমত, সেরকম একজন ব্যক্তিত্বকে উঠে আসতে হবে। সেই ব্যক্তিত্বকে আমরা ধরতে পারি একটি রাজনৈতিক দল চালানোর জন্য। নরেন্দ্র মোদীকে আপনি 2004 সালে আমরা কি বলেছিলাম, যখন গুজরাটের ভয়াবহ দাঙ্গা হয়েছিল। আজকে নরেন্দ্র মোদী কি পরিবর্তন হননি? আপনার 2014 সালে নরেন্দ্র মোদী আর 2004 সালে নরেন্দ্র মোদীর মধ্যে আপনি বিশাল একটা ব্যবধান দেখতে পাবেন। আপনি দেখেন এখন ভারতে অনেকগুলো ঘটনার সঙ্গে বা অনেকগুলো, যখন আমরা দেখেছিলাম অনেকগুলো দাঙ্গার উপক্রম হলো, এবারও বিভিন্ন স্থানে মুসলমানদেরকে ধরে নিয়ে, খ্রিস্টানদেরকে ধরে নিয়ে, অন্য ধর্মাবলম্বীদেরকে ধরে নিয়ে, বা মন্দির ভাঙার ঘটনা, গির্জা ভাঙার যে ঘটনাগুলো ঘটেছিল, তারপরে নরেন্দ্র মোদী অবস্থান গ্রহণ করলেন এবং তিনি চেষ্টা করলেন যে এগুলো থামানোর জন্য। তার মানে আগের অবস্থান, এই অবস্থানটা পরিবর্তন। সেরকম একটা ব্যক্তিত্ব তার কাছে মনে হলো, তিনি একটা ব্যক্তিত্ব হয়ে এখন উঠে আসলেন। ভারতবর্ষের রাজনীতি শুধু নয়, এই উপমহাদেশের রাজনৈতিক ক্ষেত্রে তার একটা ভূমিকা রাখার সময়। তো সেই জায়গাটাকে তো আপনি যদি দেখেন, বাংলাদেশে সেরকম একজন ব্যক্তিত্ব কে উঠে আসবে? আপনি দুটি দলের মধ্যে যাদেরকে আমরা মনে করতাম একটা বিশাল ব্যক্তিত্ব, যিনি একটা বিশাল অবস্থান, তিনি হয়তো বিএনপির পক্ষে একটা সামান্য পদবি নিয়ে মহা খুশি, কিংবা আওয়ামী লীগের পক্ষে আমরা যেটা মনে করছি একজন প্রগ্রেসিভ ফোর্সের বিশাল লিডার, তিনি হয়তো উঠে আসতে পারেন, তিনি হয়তো আলাদা একটা শক্তি অর্জন করতে পারেন, তিনি নতুন একটা নেতৃত্ব দিতে পারেন। তিনি কিন্তু ছোট্ট একটা পদের জন্য সেখানে বসে আছেন এবং সেখানে যত রকম চাটুকারিতা করা দরকার সেটাই করছেন। তো সেই জায়গাটুকু থেকে যদি হিসাব বিশ্লেষণ করি, আপনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব একটা দল গঠনের জন্য, একটা ফোর্স গঠনের জন্য যেরকম একটা মহাপ্রলয় বা মহাপ্রলয় ঘটিয়ে দিতে পারেন, সেরকম অবস্থানটা করার মতো ব্যক্তিত্ব আমাদের রাজনীতিতে এই মুহূর্তে নেই। 1/11-এর সময়কার যে অবস্থানটা ছিল, যদি সেই সময় যদি জেনারেল মঈন সরাসরি একটি দল করার চেষ্টা করতেন এবং ক্ষমতা পুরোপুরি ডাইরেক্টলি নিতেন,
তাহলে হয়তো আরেকটি দল বা একটা শক্তি গঠন হতে পারত ক্ষমতাকে কেন্দ্র করে। যেহেতু আলটিমেটলি সেনাবাহিনী ক্ষমতা গ্রহণ করেনি এবং জেনারেল মঈনও দায়িত্বভার গ্রহণ করেননি, সেই কারণে ডক্টর কুরাইশির নেতৃত্বে যে গ্রুপটিকে দেওয়া হলো তারা আর কোনো ঠাঁই পেলেন না কোথাও। কারণ সাধারণ মানুষের মধ্যে যে হ্যাঁ এই দলটি ক্ষমতা যেতে পারবে কি পারবে না, বা ক্ষমতা থাকবে কি থাকবে না, মানে রাজনীতিতে ক্ষমতার একটা বড় বিষয় একটা জড়িয়ে পড়ে। তো সেটিকে না হওয়ার কারণে চেষ্টা হয়তো বামরা আলাদা করে করার চেষ্টা করছেন, জামাতে ইসলামী কিংবা অতি ডানপন্থী দলগুলো তাদের মতো করে চেষ্টা করছেন, কিংবা অন্য যারা এখন অনেকে স্বপ্ন দেখেন, লালিত স্বপ্নকে লালন করেন, কিন্তু বাস্তবতা অত্যন্ত কঠিন। সেই বাস্তবতা ভেদ করতে হলে আপনার আলাদা সক্রিয় ফোর্স গঠন করতে হলে সেরকম ব্যক্তিত্ব হতে হবে। ডক্টর এখানে সাদাত, চারটা লাগবে তার মানে ক্যারেক্টারিস্টিক্স। একটা হচ্ছে তার মধ্যে কারেজ থাকতে হবে, কারেজ, কনভিকশন, ক্লিন ইমেজ অ্যান্ড ক্ল্যারিয়ন কল। এই দিয়ে আপনি দেখেন যারা ওই পর্যায়ে গেছে তাদের এইগুলি ছিল। এখন কিন্তু আপনার সেই রকম আপনি আমাকে একটা লোকও দেখাতে পারবেন না, এর মধ্যে কোনো না কোনোটাতে ঘাটতি আছে। কারো হয়তো কারেজ আছে, কনভিকশন আছে, কিন্তু ক্লিন ইমেজ নাই। ক্ল্যারিয়ন কল, তার গলার ভয়েস থেকে শুরু করে তার বক্তব্যের ফোর্স, এগুলি সব কিছু আপনার কাউন্ট করে। সেরকম বাংলাদেশ। তারপরে সব কিছুর পরও আমি বিশ্বাস করি আল্লাহর একটা রহমত থাকতে হয়। আপনি জানেন তো যে অসম্পূর্ণ আত্মজীবনীতে বঙ্গবন্ধুকে কিন্তু একবার লাহোরের কাছে সাংঘাতিকভাবে অ্যাটাক করেছিল এবং লাঠি সোটা দিয়ে তার উপরে অ্যাটাক করেছিল। আমি তখন ভাবি যে আচ্ছা, আল্লাহ না করুক যদি একটা লাঠি মাথার উপরে এমনভাবে পড়তো যে সব কিছু এমন হয়ে যেত যে উনি বেঁচে থাকলেও ওনার কার্যক্ষমতা হতো, তাহলে হয়তো এই পর্যায়ে আসতো না। সুতরাং লাস্ট অফ অল আপনাকে স্বীকার করতে হবে যে আল্লাহর রহমত থাকতে হবে, আল্লাহ আপনাকে একটা পর্যায়ে নিবে বলে হয়তো ডিসাইড করে রাখছে। সেই জন্য আস্তে আস্তে অনেকগুলি জায়গাতে কিন্তু বিপদ হতে পারতো, হয় নাই। ডক্টর সাদাত, আপনাকে ধন্যবাদ। যেমন জনাব নাঈম নিজাম, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। দর্শক জানিয়ে রাখি, লেট এডিশন পুনঃপ্রচার হয় পরের দিন সকাল 9টায়। আজ এ পর্যন্তই। রোববার নতুন কোনো অতিথির সঙ্গে কথা বলবো। সে পর্যন্ত ভালো থাকুন, এসিটিভির সঙ্গে থাকুন। শুভরাত্রি।